আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখি সবাই জয়েন করতে থাকুক, আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, মোটামুটি আমাকে ভালোই দেখা যাচ্ছে, আমার ভয়েসটাও ক্লিয়ার আছে। দেখি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার ভয়েসটাও ক্লিয়ার আছে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কেমন আছো আমাকে একটু জানাও। সবাই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা আমাকে একটু জানাও। এটা বিজনেস স্টাডিজের না, বিজনেস স্টাডিজের জন্য এটা পড়তে হবে না, কারণ যেহেতু এটা সায়েন্সের মানে বিজ্ঞান বিভাগের ক্লাস, হায়ার ম্যাথ। সো যারা বিজনেস স্টাডিজের আছো তাদের করতে হবে না আর কি। আচ্ছা, ঠিক আছে। অনেকেই আসতেছে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দাও আর নিজেদের গ্রুপে টাইমলাইনে শেয়ার করে দাও ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো দেখি আর কে আসে। 10 জন শুরু, মানে 10 জন চলে আসলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই দেখি কে কোন জেলা থেকে ক্লাস করতেছে একটু আমাকে জানাও। একজন খুশি হয়ে গেছে ক্লাস নাই দেখে। আচ্ছা, যাই হোক, আমরা 10 জন হলেই শুরু করবো, সমস্যা নেই। 10 জনেরই পড়াবো ভাই। এক্সপেক্ট করছিলাম যে আমাদের ক্লাসে মোটামুটি যতজন আমাদের চ্যাট গ্রুপে আছে, চ্যাট গ্রুপে মোটামুটি আমাদের 45-এর উপরে মেম্বার আছে। ঠিক আছে, তো মনে করছিলাম যে চ্যাট গ্রুপে যতজন মেম্বার আছে মিনিমাম 40 জন থাকবেই। ঠিক, তো দেখা যায় যে এখন মাত্র 7-জন 8-জন এসে ক্লাস করে। তো আমার তো তাহলে ভাই এইভাবে যদি মানে 7-জন 8-জন যদি ক্লাস করে তাহলে তো আমার ক্লাসটা নিয়ে কোনো লাভ হচ্ছে না, তাই না? আমি তো সবাইকে তেমন একটা উপকার দিতে পারতেছি না, যেহেতু সবার কথা চিন্তা করে আমি ক্লাসটা রাত 10টায় রাখলাম, যেহেতু রাত 10টায় সবাই মোটামুটি ফাঁকা থাকে। ঠিক আছে, রাত 10টায় মোটামুটি সবাই ফ্রি থাকে, সবাই মোটামুটি ম্যাথই করতে বসে, তো আমার সাথে ম্যাথগুলো করে ফেলো, সমস্যা নাই। তো এই জন্যে আর কি আমি রাত 10টায় ক্লাস করলাম, বাট তোমরা রাত 10টাতেও খুশি না, কেউই খুশি না। এর জন্য আর কি দুঃখজনক ব্যাপারটা। যদি এরকম ভিউ কম আসে, আমি দেখি যদি তোমাদের ক্লাসের রেশিওটা কিন্তু কম হবে। ঠিক আছে, কারণ এইভাবে যদি 7-8 জন থাকে মাত্র তাহলে কিন্তু লাভ হয় না। এর আগেও আমি অনেক ক্লাস নিচ্ছি, ত্রিকোণমিতির যেই ক্লাসগুলো নেওয়া আছে এগুলো আমি রেকর্ডে দিয়ে দিতেই পারি, এটা তো আমার ঝামেলা হবে না। কিন্তু আমি লাইভ নিচ্ছি কেন? কারণ তোমরা যেন তোমাদের নিজেদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো যেন আমার সাথে শেয়ার করতে পারো, আমি যেন সেই প্রবলেমগুলো তোমাদেরকে বুঝাই নিতে পারি ঠিক মতো। তো দেখি এখানে আসে মাত্র 8-10 জন, যেগুলো আমার আগের ক্লাসগুলো করে ফেলছে। ঠিক আছে, তো এরাই আবার বসে বসে ক্লাস করে। তো এই হলো আমার অবস্থা। তো যাই হোক, কাজের কথায় আসি। তো আমরা আজকে শুরু করব হলো ত্রিকোণমিতি, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। ঠিক আছে, তো 8 জনই আসলো, 10 জন আর হইল না। তাহলে কি আমি আজকে ক্লাসটা নিব না? একটু জানাও তো, আমি তাহলে ক্লাসটা নিব না? ক্লাস কি নিব না? মাত্র 8 জন, 7 জনের একজন লিভ নিয়ে নিছে, আবার তেমন কেউই নাই। যাদের যাদের মেনশন দিছিলাম, আমি এত কষ্ট করে সবাই মেনশন দিলাম, কেউই নাই। না ভাইয়া নিবেন ক্লাস, কেউই নাই। আমি ক্লাস নিয়ে কী করবো? রেকর্ডেড ক্লাসগুলোই দিয়ে দিই, তাহলেই তো হয়ে যায়। ভিউ তো আসেই না। ভাইয়া আড্ডা দেন আমাদের সাথে। হ্যাঁ, আড্ডা দেওয়ার জন্যই তো বসে আছি আমি, ম্যাথ নিয়ে আড্ডা দিই। যাই হোক, যেই কয়জন ভিউ দিতেছে তার মধ্যে মোটামুটি 1-2 জন আমার আম্মুই ভিউ দিতেছে। আচ্ছা, যাই হোক, তো আমি ভিউ নিয়ে পরোয়া না করি, আমি ক্লাস শুরু করি। তোমাদের ক্লাস ভালো লাগলে ক্লাস করবা, না ভালো লাগলে ক্লাস করবা না, আমার কোনো কিছু সমস্যা নাই। যদি তোমাদের ক্লাস ভালো না লাগে আমাকে মেসেঞ্জার গ্রুপে সোজা জানিয়ে দিবা, অথবা আমাকে নিজে ইনবক্সে এসে জানিয়ে দিবা, আমি ক্লাস না অফ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা শুরু করি, যেটা আমাদের হায়ার ম্যাথ ত্রিকোণমিতি নিয়ে শুরু করবো আমরা। ত্রিকোণমিতি আমরা জানি কি, যে আমাদের ত্রিকোণমিতি আমরা জেনারেল ম্যাথের যেই 2টা ক্লাস করছি, এই 2টা জেনারেল ম্যাথের 2টা ক্লাস থেকে আমরা জানছি ত্রিকোণমিতি আসলে ত্রিভুজের অথবা চতুর্ভুজের বা 3টা কোণ। ত্রিভুজ আমাদের যেহেতু 9-10, এর জন্য আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা। তো ত্রিভুজের যেই কোণগুলো আছে এই কোণগুলো নিয়ে, কোণগুলো যেই বাহুগুলোর সাথে যে অনুপাতের পরিমাপ, এটা নিয়ে আমাদের ত্রিকোণমিতি এক্সপ্লেন করা হয় আর কি। ঠিক আছে, তো আমরা যখন জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি পড়েছি
সেই ত্রিকোণমিতিটা আমাদের ছিল মোটামুটি একদম বেসিক লেভেলের ত্রিকোণমিতি, যে সাইন থিটা বলতে কি বোঝায়, কস থিটা বলতে কি বোঝায়, ট্যান থিটা বলতে কি বোঝায়, ঠিক আছে। কিন্তু আমরা যখন হায়ার ম্যাথে আসলাম, হায়ার ম্যাথে এই ক্লাসটা একটু অ্যাডভান্সড লেভেলের। এখানে আমাদের এই সাগরে লবণতি, কবরে ভূত আছে বা টেরা লম্বা ভূত, এই বিষয় নিয়ে আলোচনা করা হয় না। আমাদের এখানে মূলত আলোচনা করা হয় বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি, ঠিক আছে। এই দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। আচ্ছা, তো আমি যেই দুইটা পদ্ধতির কথা বললাম, বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি, এই দুইটা পদ্ধতি আসলে আমাদের এই হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতির মূল আলোচ্য বিষয়। এটা হইল তোমার, এই ফার্স্টে আমি একটা করে নিলাম, এই সাইডে যেটা আসবে এটা হলো আমার বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা দাঁড়াও, আমি এই সাইডে এটাকে লিখে নিই, এটা হলো ষাটমূলক পদ্ধতি লিখি, ঠিক আছে। এটাকে ষাটমূলক পদ্ধতি একটা, আর আরেকটা যে পদ্ধতি আছে এটা হইল বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। তো ষাটমূলক পদ্ধতি একটা, বৃত্তীয় পদ্ধতি একটা। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এই দুইটার মধ্যে ডিফারেন্স হইল যে ষাটমূলক পদ্ধতি যেটা আছে, এই ষাটমূলক পদ্ধতিটা আমরা জেনারেল ম্যাথে অলরেডি দেখে আসছি, ঠিক আছে। ষাটমূলক পদ্ধতিটা আমরা জেনারেল ম্যাথে অলরেডি দেখে আসছি। তাহলে ষাটমূলক পদ্ধতিটা আমাদের যেটা হয় সেটা হলো যে 2D, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আলোচনা করি, দুইটা 2 ডাইমেনশনাল দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আলোচনা করি। কিন্তু যখন আমরা বৃত্তীয়তে যাচ্ছি তখন আমরা এটা 3Dতে আলোচনা করি, যেটা আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং সাথে উচ্চতা নিয়ে আলোচনা করতে হয়, ঠিক আছে। তো ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি, এই দুইটা আমাদের ত্রিকোণমিতির মূল আলোচ্য বিষয়। ষাটমূলক পদ্ধতিতে আমাদের ইউনিটটা কি থাকে? ইউনিটটা থাকে হইলো আমাদের ডিগ্রি, মানে ডিগ্রি বা তোমার হইলো এই যে এক সমকোণ, 1 রাইট অ্যাঙ্গেল, বা এক সমকোণই লিখি, এক সমকোণ, এইভাবে আমাদের বিষয়গুলো ইয়ে করতে হয়। আর বৃত্তর ক্ষেত্রে আমাদের ইউনিটটা কি? ইউনিটটা হইলো রেডিয়ান, ঠিক আছে। বৃত্তীয় ক্ষেত্রে ইউনিটটা হইল রেডিয়ান। আমাদের এই বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতি যে দুটো দেখতেছি, এইটা ষাটমূলকের ক্ষেত্রে আমাদের যেই চিত্র হয় সেটা চিত্রটা হয় আমাদের এরকম, ঠিক আছে। ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে চিত্রটা এরকম হয়। আর যখন আমরা বৃত্তীয়র ক্ষেত্রে যাচ্ছি তখন আমাদের চিত্রটা এইরকম অনেকটা হয়, অনেকটা এইরকম হয়, এইরকম হয়, ঠিক আছে, এইরকম অনেকটা হয়। এটাকে একটু, যেহেতু আমাদের 3 ডাইমেনশনাল, এটাকে এক সাইড থেকে যদি তেসরাভাবে কাটা হয় তাহলে এইরকমভাবে চলে আসে। আচ্ছা, এইটার আমাদের একটা রেঞ্জ আছে, এই দুইটারই রেঞ্জ আছে, দুইটারই রেঞ্জ আমাদের জানা লাগবে। তো আমাদের দুইটা রেঞ্জ কত কত? দুইটা রেঞ্জ হইলো আমাদের এই যে তিনটা কোণের যে যোগফল আছে, এটাই হলো আমাদের রেঞ্জ। এই তিনটা কোণের যোগফল, এইটাই হলো আমাদের রেঞ্জের কথা। তো আমাদের এটার রেঞ্জ কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এটার রেঞ্জ আমাদের 180 ডিগ্রি। আর আমরা যখন বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে নির্ণয় করব, বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কত হবে? বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হলো 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, থিটা যদি হয় 180 ডিগ্রি থেকে বড়, আর এটা 540 ডিগ্রির মধ্যে হবে, ঠিক আছে। থিটা থেকে 180 ডিগ্রি থেকে বড়, 540 ডিগ্রির মধ্যে হবে এই রেঞ্জটা, ঠিক আছে। এই হইল আমাদের বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির মোট রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জেনে গেলাম 360 ডিগ্রি না, এটা তোমার হইল 540 ডিগ্রি, ঠিক আছে। হায়ার ম্যাথের ক্ষেত্রে 540 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করতেছে, মেনশন করতে থাকুক, বাট তাও কেউ আসবে না, এটা আমি জানি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো এই হইল আমাদের ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির বিষয় আশয়। তো আমরা ত্রিকোণমিতির যেই বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা জানলাম, ঠিক আছে। আমাদের ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি যা জানার দরকার এটা আমরা জানলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে টপিকটা আসবে, সেই টপিকটা কি? সেই টপিকটা হইল আমাদের চতুর্ভাগ, ঠিক আছে। চতুর্ভাগের বিষয়টা একটু এক্সপ্লেন করি। আমরা জেনারেল ম্যাথে যখন করছি তখন আমাদের এই চতুর্ভাগের বিষয়টা ছিল না, কিন্তু হায়ার ম্যাথে যখন আসছি তখন আমাদের এই চতুর্ভাগের বিষয়টা একটু প্যারা দিবে। চতুর্ভাগটা আসলে কি? চতুর্ভাগটা হইলো এই যে এইভাবে একটা আঁকলাম আর এইভাবে একটা আঁকলাম, ঠিক আছে। এইটা হইলো আমাদের একটা চতুর্ভাগ, ঠিক আছে। তো আমাদের এইটা নামকরণ করা হয় এইভাবে, ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এটা এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে। আমাদের এটা এইভাবে নামকরণ করা হয়। তো চতুর্ভাগে আমাদের এখানে চতুর্ভাগ নিয়ে আমাদের এক্সপ্লেন করার বিষয়টা কি? আমরা ত্রিকোণমিতি সম্পর্কে জানলাম,
ত্রিকোণমিতি সম্পর্কে জানলাম, চতুর্ভাগ সম্পর্কে জানতেছি। তো চতুর্ভাগে আমাদের এক্সপ্লেনেশনটা কি? চতুর্ভাগে আমাদের এক্সপ্লেনেশনটা হইল এই যে চতুর্ভাগ যেটা দেখতেছি এটাকে বলা হয় আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এইটা হইল আমাদের যে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগের পরিচিতি, এইটা হলো আমাদের কোয়াড্রেন্ট বা চতুর্ভাগের পরিচিতি। এক্স ও এক্স ড্যাশ এইটা হলো আমাদের এই তোমার হলো হরিজন্টালি, আর এই ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হলো আমাদের ভার্টিক্যালি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে দেখো একটা জিনিস হয়েছে কি, দেখো এইখানে এটা কিন্তু একটা সমকোণ, এই যে ফার্স্ট যেখানে লেখা আছে প্রথম চতুর্ভাগ বলা হয় এটাকে, এটা একটা সমকোণ। দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় এটাও একটা সমকোণ। তৃতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় সমকোণ। চতুর্থ চতুর্ভাগ যেটা এটাকেও বলা হয় একটা সমকোণ। তাহলে এখানে যেহেতু চারটা সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে এইখানে পুরাটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, পুরাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, পুরাটা মিলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? এইখানে একটা চতুর্ভাগ, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা চতুর্ভাগ মিলে আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এই হইলো আমাদের মোটামুটি চতুর্ভাগ নিয়ে আলোচনা। চতুর্ভাগ নিয়ে আরেকটু আলোচনা আছে, সেটা হলো যে তোমাদের এইখানে তোমাদের মোটামুটি এইখানে এক্স এবং ওয়াইয়ের মান দুইটাই পজিটিভ, এখানে এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ, এখানে এক্স এবং ওয়াই দুটার মানই পজিটিভ নেগেটিভ, আর এখানে এক্সের মান পজিটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ, ঠিক আছে? এইটা হইলো আমাদের চতুর্ভাগ নিয়ে আলোচনা। এই চতুর্ভাগের পরিচিতি তোমরা এইখানে পাচ্ছ, যেমন এই চতুর্ভাগের পরিচিতিটা তোমাদের কাজে লাগবে হলো অ্যানালিটিক জিওমেট্রি, অর্থাৎ 11 নম্বর অধ্যায়ের ক্ষেত্রেও, ঠিক আছে? এই হলো তোমাদের বিষয়। আমাদের বিষয় আশয়গুলো এই পর্যন্তই আসলো। এবার চতুর্ভাগ সম্পর্কে আমরা জেনে গেলাম। আচ্ছা, ঠিক আছে, চতুর্ভাগ সম্পর্কে জানার পরে আমরা চতুর্ভাগ যে আঁকলাম, চতুর্ভাগটা আঁকছি কী জন্য? আমরা কি ফাও কাজ করব? না, আমরা ফাও কাজ করব না। চতুর্ভাগ নিয়ে কাজ করা লাগবে আমাদের কিছু কোণ নিয়ে। তো কোণ নিয়ে যে আলোচনা, আমরা এতদিন পর্যন্ত যেটা দেখছি, একটা বিন্দু থাকে, এই বিন্দু থেকে এই দিকে যদি একটা রেখা যায় আর এইখান থেকে যদি আরেকটা রেখা যায়, মধ্যবর্তী যেই কোণটা উৎপন্ন হয়েছে এইটা আমরা জানি হইলে একটা নর্মাল অ্যাঙ্গেল, কথা এটা এক্স কোণ, ঠিক আছে? এটা কোণ এক্স, ঠিক আছে? এটা ধরলাম 30 ডিগ্রি, এটা হলো কোণ এক্স, ঠিক আছে? এইটা আমাদের কোন ক্ষেত্রে খাটে? এটা আমাদের ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে খাটে, যেখানে আমাদের রেঞ্জটা হইল 180 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ, যেখানে আমাদের রেঞ্জটা 180 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে? এটা আমাদের ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে খাটে। কিন্তু আমরা যখন বৃত্তীয় পদ্ধতিতে আসতেছি, যখন আমরা ত্রিকোণমিতিক যে কোণটা উৎপন্ন করতেছে, এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতিক কোণ না, এটা আমাদের নর্মাল এমনি যে আমরা একদম বাচ্চাকালে যে কোণটা পড়ে আসছি, একদম শিশু অবস্থায় ক্লাস 3-4 যে কোণটা পড়ছি, এই কোণটা। কিন্তু আমরা তো এখন একটু বড় হয়েছি, বড় হওয়ার পরে যে কোণটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণ আর এই কোণের মধ্যে তফাৎটা কি একটু বলি। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কথার কথা এই যে এরকম একটা রেখা থাকে, ঠিক আছে? এরকম একটা রেখা, এখানে ত্রিকোণমিতির যেই বর্ণনাটা আছে, ত্রিকোণমিতির বর্ণনা অনুসারে এইখানে আসলে দুইটা রেখা আছে। দুইটা রেখা কি? এইখানে একটা রেখা, এই যে এরকম করে একটা রেখা আছে, আবার এটার উপরেই আরেকটা রেখা আছে, ঠিক আছে? এই দুইটা রেখা, যেই দুইটা রেখা আছে, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হইল 0 ডিগ্রি, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তারপরে যখন এটা এই পয়েন্টে আসবে, কথা এটা ও এ পয়েন্টে আসলো, যখন ও এক্স পয়েন্টে ছিল তখন 0 ডিগ্রি ছিল, ও এ পয়েন্টে যখন আসলো তখন এটা হলো 15 ডিগ্রি। তারপরে যখন এটা ও বি পয়েন্টে গেল তখন এটা হলো 30 ডিগ্রি। তারপরে যখন এটা ও সি পয়েন্টে গেল তখন এটা হলো 45 ডিগ্রি, ঠিক আছে? এই পুরোটা মিলে কিন্তু 45 ডিগ্রি হচ্ছে। তারপরে যখন এটা এই পয়েন্টে গেল, ডি পয়েন্টে, তখন এটা হয়ে গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে? তারপরে এটা যখন এরকম করে গেল, তারপরে আবার এরকম করে গেল, এরকম করে যেতে পারে, আবার এরকম করেও 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 আসতে পারে, ঠিক আছে? এইটা হলো আমাদের ত্রিকোণমিতিক কোণের এক্সপ্লেনেশন, ঠিক আছে? ত্রিকোণমিতিক কোণ এতভাবে হয়, মানে এই যে আমরা ও এক্স রেখাটা আঁকছি না, এই যে ও এক্স রেখাটা আঁকছি, ও এক্স রেখাটার উপর নির্ভর করে আরেকটা রেখা আছে, ও এ রেখার মতন আরেকটা রেখা আছে, যে রেখাটা সর্বদা ঘূর্ণনশীল, যে রেখাটা সর্বদা এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? রোটেশনাল রে বলা হয় এটাকে।
এই ঘেটা এই ঘূর্ণনশীল রশ্মিটা সবসময় ঘুরতে থাকে এই OX রেখাকে নির্ভর করে। OX রেখাটা হলো আমাদের মূল ভিত্তি, একটা বেজ রেখা, ঠিক আছে। এই বেজ রেখাটাকে ভিত্তি করে এই যে আমাদের আরেকটা রেখা আছে, এই রেখাটা ক্রমাগত ঘুরতে থাকে। ঘুরে ঘুরে যখন নির্দিষ্ট পয়েন্টে যখন যে থামতেছে, তখন আমাদের এক একটা কোণ উৎপন্ন হচ্ছে। এটাই হলো আমাদের ত্রিকোণমিতিক কোণের ব্যাখ্যা, ঠিক আছে। এবার একটু দেখি কমেন্টে কে কী বললো। কমেন্টে কে কী বললো, ঘড়ির কাঁটার উল্টা পজিটিভ যে হলো তার প্রুফটা বুঝে। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ কোণ আমরা এই যে কোণটা যে আমরা পড়তেছি না, আমরা এখানে টপিক্স সাজায় রাখছি কোন কোন টপিক্স পর্যন্ত পড়বো আজকে। এইখানে যে কোণটা আছে, এই কোণটা শেষ করার পরে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কোণের দিকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা কাজ করলাম, আমরা দেখো এখানে একটা কাজ করছি, এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে রাখছি, এখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে রাখছি, এই যে এই তীর চিহ্নটা দিয়ে রাখছি, ঠিক আছে। এই তীর চিহ্নটা আমাদের একটা জিনিস মিন করছে। কি মিন করছে এটা একটু পরে দেখাচ্ছি। আমরা যেহেতু কোণ নিয়ে আলোচনা করতেছি, কোণ নিয়ে আলোচনাটা আপাতত যাক। তো আমাদের যেই কথাটা ছিল যে একটা রেখা থাকবে, এই রেখাটাকে নির্ভর করে যখন বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে এই রেখাটা মধ্যবর্তী, এই রেখাটা OA রেখা এবং OX রেখার মতন করে অন্যান্য সকল রেখা OX রেখার সাপেক্ষে এক একটা কোণ উৎপন্ন করবে, সেটাই আমাদের ত্রিকোণমিতিক কোণ, ঠিক আছে। মানে আমাদের একটা নির্ভরযোগ্য ভিত্তি বেস হিসেবে একটা রেখা থাকবে এবং এই রেখাটাকে ভিত্তি করে আরেকটা রেখা ক্রমাগত ঘুরে আসবে ঘড়ির কাঁটার মতন করে, ঠিক আছে। এই হলো আমাদের কোণ নিয়ে যে ব্যাখ্যাটা সেইটা। আচ্ছা, কোণ নিয়ে ব্যাখ্যাটা আমরা আপাতত বুঝলাম। তো এর পরবর্তীতে আমরা যেটাতে যাব সেটা হলো যে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক কোণ। তো ধনাত্মক এবং ঋণাত্মক কোণটা আসলে কি মিন করতেছে আমি বলি। প্রথমত আমরা যেই কোণটা আঁকছিলাম যে আমাদের এখানে হইলো 0 ডিগ্রি, আমাদের এখানে একদম যখন লাগালাগি অবস্থা থাকবে এইভাবে থাকবে। কথার কথা, এটা আমাদের OX, এটা আমাদের OX আর এটা আমাদের OA রেখা, ঠিক আছে। এই রেখাটা আমাদের এইভাবে যখন ছিল তখন 0 ডিগ্রি, একটু উঠছে 15 ডিগ্রি, একটু উঠছে 30 ডিগ্রি, একটু উঠছে 45 ডিগ্রি, একটু উঠছে 60 ডিগ্রি, একটু উঠছে 90 ডিগ্রি, একটু উঠছে 120 ডিগ্রি, একটু উঠছে 180 ডিগ্রি, আবার এইভাবে আসছে 270 ডিগ্রি, আবার এইভাবে আসছে, এইভাবে আসছে। তাহলে কত হচ্ছে? এইভাবে যদি ঘুরে আবার এইভাবে পুরোটা ঘুরে এসে যদি এইভাবে এখানে নিয়ে এসে লেগে যায়, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 360 ডিগ্রি। আবার যদি এইখান থেকে আবার যদি উপরে ওঠে, তাহলে 360-এর সাথে 90 যোগ করলে কত হয়? 360-এর সাথে 90 যোগ করলে 450 ডিগ্রি হয়, ঠিক আছে। তো এই হইল আমাদের ব্যাখ্যা যে এরকমভাবে একটা বেজ রেখা থাকবে, এই রেখাটাকে ভিত্তি করে এরকম করে আরেকটা রেখা এইভাবে ঘুরতে থাকবে ক্রমাগত। এটা এই দিকে ঘুরবে নাকি এই দিকে ঘুরবে, এটাই আমাদের ব্যাখ্যা হইল ধনাত্মক এবং ঋণাত্মক কোণের, যে কোনটা আমাদের এই দিকে ঘুরতেছে নাকি এই দিকে ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এর জন্য আমি আরেকটা কোয়াড্রেন্ট আঁকি, সেটা হলো যে এই যে এটা আমি ধরলাম, এটা হলো ও ওয়াই, আর আমার এটা যাচ্ছে হলো এই দিক থেকে, ঠিক আছে। এটা যাচ্ছে এই দিক থেকে, এটা যাচ্ছে এই দিক থেকে, এই দিকে গেল, এই দিকে গেল, এই দিকে গেল, এটা মুছে দিয়ে এই দিকে গেল, এই দিকে গেল। এটা কথা ও ওয়াই। এটা ধরলাম আমি ও কি ধরছি, ABCD ধরছি, তাহলে এটা OP QRSTUV, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখো এইখানে কিন্তু একটা বিষয় আছে, আমাদের এই যে কোণটা ঘুরতেছে এটা কিন্তু এই দিকে ঘুরতেছে, তাই না? এটা কিন্তু এদিকে ঘুরতেছে, এটা এদিকে ঘুরতেছে, তারপরে এই যে এটা এদিকে ঘুরতেছে, এটা এদিকে উঠে আসছে, আবার এই সর্বশেষ যেটা আছে, সর্বশেষ এই যে এইটাও এদিকে উঠে আসছে। আর এইখানে যেটা হয়েছে এটা কিন্তু এদিকে উঠতেছে, এইদিকে উঠতেছে, আবার এটাও এইদিকে উঠতেছে, আবার এইটাও এইদিকে যাচ্ছে, আবার এই যে এইটা আছে এইটাও কিন্তু এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই যে আমার OX এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু যাচ্ছে এইভাবে, তাই না? OX এর ক্ষেত্রে এইভাবে যাচ্ছে, আর OY এর ক্ষেত্রে আমার যাচ্ছে বিষয়টা এইভাবে যাচ্ছে OY এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা আসি ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কথার কথা, আমরা একটা ঘড়ি অঙ্কন করলাম, ঠিক আছে। আমি বলি, দাঁড়াও, কথার কথা, আমরা একটা ঘড়ি অঙ্কন করলাম, একটা ঘড়ি অঙ্কন করি, ঠিক আছে। একটা ঘড়ি অঙ্কন করলাম, ঠিক আছে।
ঘড়ির এই যে এইটা এখানে আমাদের 12 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে, এখানে 3 থাকে। তো ঘড়ির কথার কথা আমাদের কাটা হইলো, এইটা হইলো সেকেন্ডের কাটা, এইটা মিনিটের কাটা, আর এটা ঘন্টার কাটা। ঠিক আছে, আমি একটু ভালো করে দিই। এইটা হইলো আমাদের সেকেন্ডের কাটা, এইটা আমাদের মিনিটের কাটা, আর এইটা আমাদের ঘন্টার কাটা। ঠিক আছে, তো ঘড়ির কাটা যখন ঘুরে তখন ঘড়ির কাটার ক্ষেত্রে কি এই দিকে ঘুরে না? ঘড়ির কাটাটা এই দিকে ঘুরে, তাই না? আর আমাদের এই যে এইখানে ও ওয়াইয়ের ক্ষেত্রে এটাও কিন্তু ঘড়ির কাটা, ঠিক ঘড়ির কাটা যেদিকে ঘুরে এই ও ওয়াইয়ের যেই কোণগুলা, এই কোণগুলো কিন্তু ঠিক এই দিকেই ঘুরছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ক্লকওয়াইজ, এটা আমাদের ক্লকওয়াইজ। আর এটাকে আমরা বলি, এটা যেহেতু ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে, সো আমরা এটাকে বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো আমরা একটাকে বলতেছি ক্লকওয়াইজ, আরেকটা বলতেছি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তোমার এইখানে যে পজিটিভ এবং নেগেটিভ কোণের কথা বলতেছি, এটা কি আসলে বুঝাইতেছি আমি? এটা যেটা বুঝাইতেছি সেটা হলো যে আমরা যখন ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছি তখনও কিন্তু আমাদের 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। আবার সেম ওয়েতে আমরা যখন ঘড়ির কাটার দিকে যাচ্ছি তখনও কিন্তু আমাদের 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এগুলো কোনো কিন্তু উৎপন্ন হচ্ছে, তাই না? তফাৎটা কি? এইখানে কোণগুলো আমার +30 ডিগ্রি আর এইখানে কোণটা আমার -30 ডিগ্রি। কেন এইটা প্লাস আর এইটা মাইনাস? কেন? আচ্ছা, এইটা প্লাস আর এইটা মাইনাস কেন? কারণ এই যে আমরা যখন ক্লকওয়াইজ যাচ্ছি তখন আমাদের ঘড়ির কাটার দিকে গেলে আমরা এটাকে বলতেছি ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে বলা হয় ঋণাত্মক কোণ। আমরা যখন ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছি তখন এটা আমাদের ধনাত্মক কোণ। এইটা হলো যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজের দিকে যাচ্ছি তখন আমাদের পজিটিভ কোণ উৎপন্ন হচ্ছে, আর যখন আমরা ক্লকওয়াইজে যাচ্ছি তখন আমাদের নেগেটিভ কোণ উৎপন্ন হচ্ছে। এটাই হলো আমার বিষয়। যদি না বুঝে থাকো আমি আবার ক্লিয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কমেন্টটা কে কি বলতেছে। আসলে কোন প্রশ্নের উত্তরে কোন সূত্র বসবে সেটাই বুঝি না। আচ্ছা যাই হোক, তো দেখো এইখানে যদি তোমরা বেসিকটা যদি না শিখো, এই বেসিকগুলো ইউজ করে কিন্তু তোমাদের যখন তোমরা ইন্টারভিউ উঠবা তখন তোমাদেরই বেসিকগুলো লাগবে। ঠিক আছে, এখন ইন্টারভিউ উঠে তোমাদের কিন্তু এই জিনিসগুলো শিখাবে না কেউ। ইন্টারভিউ উঠে তোমাদের ডিরেক্ট ম্যাথের দিকে যেতে হবে। ঠিক আছে, তখন তোমার কনভার্সন আসবে, টেনকে কটে কনভার্ট করা, কটকে টেনে কনভার্ট করা, আবার তোমার হইলো সেককে কোসেকে কনভার্ট করা, সাইনকে কজে কনভার্ট করা, এরকম জিনিসপাতিগুলো আসবে। ঠিক আছে, তোমরা এখন এগুলো বুঝবা না। এখন যদি এগুলো না বুঝো তখন যে ওইগুলো বুঝতে পারবো না। ঠিক আছে, তো আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা হলো যে অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে, যখন ঘড়ির কাটা ঘুরে কোন দিকে? ঘড়ির কাটা ঘুরে এই দিকে ঘুরে ঘড়ির কাটা, এই দিকে ঘুরে ঘড়ির কাটা। কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে যখন ঘুরতেছে তখন আমাদের ধনাত্মক কোণ, আর যখন ঘড়ির কাটার দিকে ঘুরতেছে তখন আমাদের ঋণাত্মক কোণ। অর্থাৎ যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব তখন আমাদের ধনাত্মক কোণ অর্থাৎ পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন হবে, যখন আমরা ক্লকওয়াইজ যাব তখন আমাদের ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। এই হলো আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক কোণ নিয়ে বিষয় আসে। ঠিক আছে, ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এই হলো আমাদের বিষয়। আচ্ছা, না বুঝলে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো, আর না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর বুঝলে তো আমি পরবর্তীতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, ঘড়ির কাঁটার উল্টা দিকে গেলে তা পজিটিভ আর ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ। হ্যাঁ, সোজা কথায় ঘড়ির কাঁটার দিকে গেলে ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ আর ঘড়ির কাঁটার উল্টা দিকে গেলে পজিটিভ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আর ক্লকওয়াইজ হলো নেগেটিভ। এই হলো আমাদের বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাব মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল বা কোণের পরিমাপ। ঠিক আছে, এটা আশা করি সবাই বুঝে গেছে। না বুঝলে আমাকে আবার জানাও, আমি আবার বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু বলে দিছে বুঝেছে, তো আমি নেক্সটে যাই। ঠিক আছে, নেক্সটে আমাদের আছে হইল কোণের পরিমাপ নিয়ে আলোচনা। ঠিক আছে, কোণের পরিমাপ নিয়ে আলোচনা। তো কোণের পরিমাপ নিয়ে একটু আলোচনাটা দেখি।
আমরা এতক্ষণ কি বললাম, এতক্ষণ বললাম আমাদের পজিটিভ কোণ এবং নেগেটিভ কোণ, তাই না? পজিটিভ কোণ এইটা আমাদের ছিল -30 ডিগ্রি, আর এই সাইড আমাদের ছিল +30 ডিগ্রি, তাই না? এখন আমরা একটা কাজ করি, আমরা কোণের পরিমাপ যেহেতু করতে আসতেছি, আমরা একটা কাজ করি, আমরা 500 ডিগ্রি কোণ পরিমাপ করব, ঠিক আছে? 500 ডিগ্রি কোণ পরিমাপ করব, ঠিক আছে? আমরা 500 ডিগ্রি কোণ পরিমাপ করি। তো 500 ডিগ্রি কোণটা কীভাবে পরিমাপ করব? দেখো, আমাদের এই যে একটা তুমি কোয়াড্রেন্ট নিলা, নিয়ে আমাদের যখন তুমি দেখো এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, তাই না? যখন তুমি এখান থেকে কথার কথা এই এখানে আমার এই পয়েন্টটা হলো আমার ও, আর এটা হলো এক্স, এটা এক্স প্রাইম, আর এটা ওয়াই, আর এটা ওয়াই প্রাইম। এই তো তুমি যখন এই ও এক্স রেখাটাকে তুমি নির্ভর করে ও এক্স রেখাটাকে ভিত্তি ধরে তুমি যখন এইখানে ও ওয়াই রেখাতে আসবা, এইখান থেকে যখন তুমি এইখানে এই যেই রেখাটা উঠতেছে এই রেখাটা, এটা যখন উঠে এইখানে আসলো, তখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলে? কথা আমি এখানে মনে করলাম 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক আছে? যখন এই রেখাটা এই পয়েন্টে আসলো তখন এটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাই না? যখন এই রেখাটা এই পয়েন্টে আসলো তখন এটা কি, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এরকম। তো যখন এটা আমি কীভাবে বুঝতেছি, যখন এই কোণটা এইভাবে এসে লেগে যাচ্ছে ওই ওয়াইয়ের সাথে, তখন আমার 90 ডিগ্রি। আবার যখন ও এক্স প্রাইমের সাথে লেগে যাচ্ছে তখন আমার কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার যখন ও ওয়াই প্রাইমের সাথে লাগছে তখন আমার কত ডিগ্রি? আবার 180-র সাথে 90 ডিগ্রি যোগ করলে 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে যখন আবার এই ও এক্সে যাচ্ছে ফিরে, তখন আমার কত হচ্ছে? 270 আর 90 যোগ করলে 360 ডিগ্রি। এখন দেখো 1 2 3 4 চারটা চতুর্ভাগ যখন আমি ঘুরে আসতেছি তখন আমার কত ডিগ্রি কোণ আমি পরিমাপ করতেছি? 360 ডিগ্রি কোণ পরিমাপ করতেছি, তাই না? এখন তুমি এই 500-কে 90-এর গুণিতকে একটু ভাঙো। 500-কে যদি 90 দিয়ে ভাগ করি, 500-কে 90 দিয়ে ভাগ করলে আমার কত থাকে? 90 ভাগ 500। 500-কে 90 দিয়ে ভাগ করলে আমার কত থাকে? 5 9 45, তাহলে 5 অবশিষ্ট থেকে 50। তাহলে আমি এখানে লিখতে পারি 90 × 5 + 50 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি × 5 + 50 ডিগ্রি, এটা আমি লিখতে পারি না? 5 9 45 + 50 যোগ করলে আমার 500 ডিগ্রি আসতেছে, তাই না? এটা আমি লিখলাম, এইভাবে আমি লিখতেই পারি। 90-এর গুণিতকে ভাঙলাম। 90-এর গুণিতকে কেন ভাঙলাম? এখানে আমার প্রত্যেকটা কোয়াড্রেন্টের মান কত? 90 ডিগ্রি না? প্রত্যেকটা কোয়াড্রেন্টের আমার মান 90 ডিগ্রি করে। তাহলে 500 ডিগ্রি যেহেতু আমি নির্ণয় করতেছি, তাহলে এটা আমি মুছে দিই, এটা আমি ফ্রেশভাবে করি। 500 ডিগ্রি আমি যেহেতু নির্ণয় করতেছি, 500 ডিগ্রি নির্ণয় করার ক্ষেত্রে আমি তোমার কথার কথা এই যে এখান থেকে আসছে, আমি যেহেতু এটা পজিটিভ কোণ, তাহলে আমি কোন দিকে যাব? পজিটিভ কোণ হলে আমি এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার এইখানে আসলে 90, এইখানে আসলে 180, এখানে আসলে 270, এইখানে আসলে 360, 4 বার, এইখানে আসলে 5 বার হইল। এই যে এই 5 বার আমি এই 5 বার কাউন্ট করলাম, ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 বার কাউন্ট করলে আমার 450 ডিগ্রি আসতেছে, তাই না? আমার আরও এক্সট্রা আছে 50 ডিগ্রি, আরও এক্সট্রা 50 ডিগ্রি আমার এইখানে আসতে হবে, আরও এক্সট্রা 50 ডিগ্রি। তাহলে আমি এই দিক দিয়ে যদি টানি, তাহলে এটা আমার 500 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক আছে? আরও আমি 50 ডিগ্রি এই দিকে গেলাম, তাহলে আমার এই 500 ডিগ্রি কোণটা কোন চতুর্ভাগে থাকতেছে? আমার দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে। এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমার থাকতেছে দ্বিতীয় চতুর্ভাগে, তাই না? এটা ফার্স্ট, এটা থার্ড, এটা ফোর্থ। আচ্ছা, যেহেতু 500 ডিগ্রির যেই কোণ নির্দেশক যেই রেখাটা, এটা আমাদের কোণ নির্দেশক রেখা, কোণ নির্দেশক রেখাটা ঘুরে এইখানে আসলো, যার জন্য আমাদের 500 ডিগ্রি কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটাতে যাই, আরেকটা যে কোণ আছে, আরেকটা কোণ, এই আরেকটা কোণে আমরা যাই, সেটা হলো আমরা কথার কথা আরেকটা কোণ যেটা, সেটা কত ডিগ্রি ধরবো? কথার কথা আমরা 1000 ডিগ্রি ধরলাম, ঠিক আছে? 1000 ডিগ্রি ধরলাম, কিন্তু এটা আমরা একটু নেগেটিভ ধরলাম, মাইনাস 1000 ডিগ্রি কোণ, ঠিক আছে? -1000 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা এখন কিভাবে করব দেখাই। -1000 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা কিভাবে করব
-1000 ডিগ্রি কোণটাকে আমরা এই যে মাইনাস যেটা আছে এই মাইনাস দেখে পোলাপান একটু প্যারা খেয়ে যাবে, কিন্তু মাইনাস দেখে ভয় পাওয়ার কোনো যুক্তি আসে না। এই মাইনাসটা তোমার নির্দেশ করতেছে যে তুমি ক্লকওয়াইজ যাবা না অ্যান্টি ক্লকওয়াইজ যাবা, ঠিক আছে? এই মাইনাসটা নির্দেশ করতেছে তুমি ক্লকওয়াইজ যাবা না অ্যান্টি ক্লকওয়াইজ যাবা। তো আমরা 90 দিয়ে 1000কে ভাগ করি, ঠিক আছে? 90 দিয়ে 1000কে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 10 বার গেলে আমাদের 900 হচ্ছে, তাই না? 10 বার গেলে আমাদের 900, আরও 100 থাকে। ও দাঁড়াও, 11 বার যাওয়া যায়। তাহলে যদি 11 বার যাই, প্রথমে 100 নিই, একবার গেলাম 90, আরও 190, আরও 10 ডিগ্রি অবশিষ্ট থাকে। আচ্ছা, তো আমাদের যে গুণিতকটা আছে আমরা 90 গুণিতকটাকে ভাঙলাম, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইন্টু 11 প্লাস 10 ডিগ্রি, এটাই আমাদের কি -1000 ডিগ্রি, -1000 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের -1000 ডিগ্রি। তাহলে আমরা এখন কোন দিকে যাব? আমরা এখন অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ঠিক আছে? আমরা এখন যখন আমরা এই ইয়েটা মাপ করব, যখন আমরা এই চতুর্ভাগের ক্ষেত্রে বসাবো বিষয়টা, তখন আমরা যাব অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো অ্যান্টি ক্লকওয়াইজ মানটা ক্লিয়ার করে দেখি। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু যাব, তো আমরা কোথা থেকে শুরু করব? আমরা OX থেকে শুরু করব। তাহলে আমাদের 11 বার ঘুরতে হবে, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 বার ঘোরার পরে আমার আরও 10 ডিগ্রি যেতে হচ্ছে, আরও 10 ডিগ্রি যেতে হলো, যার জন্য আমার কোণটা চলে গেল ফার্স্ট কোয়াড্রেন্টে, ঠিক আছে? আমার কোণটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমার কোণের যেই ভ্যালুটা, এই কোণের ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি এই যে এইটা, ঠিক আছে? এইটা আমার 1000 ডিগ্রি, কিন্তু -1000 ডিগ্রি, ঠিক আছে? এখন আরেকটা বিষয়, তুমি যদি চিত্রতে এইভাবে লেখো তাহলে এটা এইভাবে জাস্ট 1000 ডিগ্রি, এই সাইডে 1000 ডিগ্রি লিখে দিলেই হবে, কারণ তুমি এখানে অলরেডি নির্দেশ করে দিছো যে তোমার এটা ক্লকওয়াইজ যাচ্ছে, এটা তুমি অলরেডি নির্দেশ করে দিছো যে এটা ঋণাত্মক কোণ। সো তোমার আলাদা করে এখানে আবার মাইনাস দিতে হবে না। কিন্তু যখন তুমি ম্যাথ করতেছো, ম্যাথের ক্ষেত্রে যখন তুমি থিওরি পার্টটা লিখবা, এই থিওরি পার্টের ক্ষেত্রে তোমার আবার মাইনাসটা ইউজ করা একদম ম্যান্ডেটরি। মাইনাসটা যদি ইউজ না করো তাহলে কিন্তু ম্যাথ কেটে দিবে, ঠিক আছে? তো আমরা কোণের পরিমাপ সম্পর্কে জেনে গেলাম, ঠিক আছে? কোণের পরিমাপ সম্পর্কে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো আমাকে জানাও যে এত দূর পর্যন্ত যে আমরা আসলাম, এত দূর আমাদের বোঝা গেল কিনা, এত দূর আমাদের বোঝা গেছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও। আচ্ছা, এত দূর আমাকে জানাও কাইন্ডলি, আমি ওয়েট করতেছি তোমাদের জন্য। তোমরা তাহলে আমাকে একটা কাজ করে দাও, তোমরা আমাকে 1312 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে হবে এটা একটু আমাকে ক্লিয়ার করে দিবা, ঠিক আছে? ততক্ষণে আমি নেক্সটে যাব। 1312 ডিগ্রি কোন চতুর্ভাগে এটা আমাকে একটু ক্লিয়ার করে দিবা, আমি ততক্ষণে নেক্সট টপিকে যাই, ঠিক আছে? 1312 ডিগ্রি কোন চতুর্ভাগে, এটা কিন্তু +1312 ডিগ্রি, ঠিক আছে? +1312 ডিগ্রি। আচ্ছা, তো কোণের পরিমাপের পরে আমরা এরপরে যেটাতে যাব সেটা হলো যে আমাদের প্রতিজ্ঞা 3, ঠিক আছে? প্রতিজ্ঞা 3-এ আমরা যাব। আচ্ছা, কে কি বলতেছে একটু দেখি। আরেকবার বুঝান ভাইয়া। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি, তোমরা এই যে 1312 ডিগ্রি এটা দিয়েই বুঝাবো, সমস্যা নেই। 1312 ডিগ্রিটা ক্লিয়ার করো, ওটা দিয়ে বুঝাবো। আচ্ছা, 1312 ডিগ্রিটা দেখাও আমাকে। 1312 ডিগ্রিটা, 1312 ডিগ্রি দেখো। উত্তর তাড়াতাড়ি দাও আমাকে। তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। তাড়াতাড়ি উত্তর দাও, আমি চেক করতেছি, তাড়াতাড়ি উত্তর দাও।
আচ্ছা 1312 ডিগ্রি যেহেতু বলছি, তাহলে আমরা 90 গুণিতকে ভাঙ্গি 1312, তাহলে এটা 90 একবারে যাবে 90, তাহলে কত হয় 1, আর তাহলে এইটা 13 করতে 4, আর এটা এই, তাহলে 4 বার যাবে 360, তাহলে 2 5। তো আমাদের 1312 যেটা হইলো সেটা হলো যে 90 ডিগ্রি ইন্টু 14 প্লাস কত 52। তো এখন ঘুরি, আসো এখন ঘুরাই, তাহলে কত হয়, তাহলে ঘুরাইলে কত হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 বার আসছি, তারপরে আরও আমাদের 52 ডিগ্রি যেতে হবে। তাহলে এটা আমার কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, বুঝা গেছে, এটা আমার থার্ড কোয়াড্রেন্টে থাকতেছে। হ্যাঁ এটা পজিটিভ, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা অনেকে অ্যান্সার দিছে, সবাই তাহলে বুঝে গেছে ভালো মতন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো নেক্সটে যাই। নেক্সটে আমি অলরেডি প্রতিজ্ঞাটা লিখে রাখছি যে আমাদের কি হয়েছে, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এইটা তোমাদের একটু একদম মাথায় ঠাড়া মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তোমার যেটা বলছে একটা বৃত্ত আঁকাইলাম, ঠিক আছে, এটা বৃত্ত আঁকাইলাম, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের চাপ, কথার কথা এই যে চাপ কোনটাকে বলে, এই যে তোমার হলো এইটা, আর এই যে এই পয়েন্টটা, এইখান থেকে কথার কথা এটা এ পয়েন্ট ধরলাম, এটা বি পয়েন্ট ধরলাম, ঠিক আছে, আর এটা ও পয়েন্ট। তো এই এ পয়েন্ট আর বি পয়েন্ট মিলে যেটা আমাদের দূরত্বটা আসছে, এ আর বি মিলে, এই এ আর বি আমাদের, এই যে এ আর বি এইটুকু আমাদেরকে বোঝাই হলো এ বি চাপ, এইটুকু হলো আমাদের চাপ। ঠিক আছে, এটা হলো একটা বৃত্তচাপ, বৃত্তের পরিধির একটা অংশকে বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, তো এই বৃত্তচাপটা কি বলছে, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে এ ও বি, যেটাকে আমি থিটা দিয়ে নির্দেশ করতেছি, এই এ ও বি কোণটা হলো চাপের উপর দণ্ডায়মান কোণ। কেন্দ্রস্থ কোণ কেন বলছে, কারণ এটা কেন্দ্রে কোণটা উৎপন্ন করছে, যার জন্য এটা কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের উপর সমানুপাতিক। কারণ কি, কারণ দেখো এই যে ওবি এটা হলো ব্যাসার্ধ, ওবি এইটা ব্যাসার্ধ, তাই না, আর ওবি ব্যাসার্ধ যেহেতু তোমার এই যে ওবি ব্যাসার্ধ এবং এই যে এই ওবির যে মাপটা আছে, এই মাপটা করে যদি এখানে তুমি কাটো, তাহলে দেখবা এই এ বি আর ওবি এর মাপটা সমান হইতেছে। ঠিক আছে, এ বি আর ওবি এর মানটা সমান পাবা। ঠিক আছে, এই এস আর বৃত্তচাপ এবং আর এর মানটা সমান পাবা। ঠিক আছে, বৃত্তের যেই চাপটা আছে এ বি, এই চাপ থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা এ ও বি কোণ থিটা, এটা কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা আমাদের কোণ এ ও বি ইজ প্রপোর্শনাল টু এ বি চাপ, এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বৃত্তের চাপ কেন্দ্রস্থ কোণ যেটা এ ও বি আছে, এটা এ বি চাপের সমানুপাতিক। ঠিক আছে, কারণ কি, কারণ হলো যে আমাদের এইখানকার যেই ওবিটা আছে আর এই এবিটার মাপও সেম টু সেম হয়, যার কারণে আমাদের এই চাপটা সমানুপাতিক হয়। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের একটা থিওরি, যেটা আমাদের মাথায় রাখা লাগে। ঠিক আছে, এই থিওরি দিয়েই আমাদের পরবর্তী যেই কাজগুলো আছে এই কাজগুলো সারতে হয়। তো চলো পরবর্তী কাজগুলো দেখে নিই। পরবর্তী কাজগুলো কি, পরবর্তী কাজ হলো আমাদের প্রতিজ্ঞা 4। পরবর্তী কাজ সেটা হলো যে ব্যাসার্ধের কোনো বৃত্তে, প্রতিজ্ঞা 4 আমাদের বলছে ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস ইকুয়ালস টু আর থিটা হবে। ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস ইকুয়ালস টু হবে আর থিটা। আচ্ছা, আমাদেরকে প্রমাণ করতে বলছে এস ইকুয়ালস টু আর থিটা। এই এস ইকুয়ালস টু আর থিটাটা আসলে আমাদের কি একদম মেইন সূত্র।
আচ্ছা দাঁড়াও, তার আগে আরেকটাই আছে, দাঁড়াও তো ভুলিছে, সরি প্রতিজ্ঞা 3 গেল, প্রতিজ্ঞা 4 হলো আমাদের কি রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ, রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ, এটা আগে করাই দিয়ে যায়, তারপরে তোমরা এস ইকুয়ালস টু আর থিটা বুঝবা। রেডিয়ান একটা ধ্রুবক কোণ, ঠিক আছে। রেডিয়ান কোণ কোনটাকে বলতেছি আমরা, এই যে একটা বৃত্ত, এই বৃত্তকে এই যে চারটা সমান করে, এই যে আরটা আছে ও বি, এটা সমান করে যে আমাদের ইয়েটা আছে এ বি চাপটা, এটা আমাদের কিন্তু এস চাপ, ঠিক আছে। এই যে কোণটা উৎপন্ন হইলো এটা আমাদের একটা রেডিয়ান কোণ, কারণ এটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়েছে। আর রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ। কেন? দেখো, রেডিয়ান কোণ একটা ধ্রুবক কোণ যে হওয়ার মেইন কারণ হলো যে আমাদের এইখানে কথার কথা আমরা একটা জিনিস চিন্তা করলাম, এই যে তোমার এখানে একটা তুমি সমকোণ ড্র করলাম, এই যে এখানে একটা সমকোণ ড্র করলে যেটা তুমি তোমার পি হিসেবে আখ্যায়িত করলা, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস দেখো, এটাকে কিন্তু এইভাবেও কল্পনা করা যেতে পারে, ঠিক আছে। এইটা এই যে এই পি ও বি কোণ যেটা আছে, তারপরে এটা কিন্তু একটা চতুর্ভাগের মতন হয়, এটা কিন্তু 90 ডিগ্রি, আবার এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তাহলে কি এই কোণ পি ও বি এটা কি? এটা হলো আমাদের পুরা পরিধির 1/4 না, পুরা পরিধির 1/4, তাই না? পুরা পরিধির 1/4। আর আমরা পরিধির সূত্র জানি কি 2πr, ঠিক আছে। আর পরিধির 1/4 সেহেতু আমরা এভাবে গুণ করলাম, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসে 2, সেটা হলো πr/2। এই তো আমাদের πr/2 হইলো আমাদের এই যে এই চাপের উপরে দণ্ডায়মান যে জিনিসটা আছে, এইটার মান আমাদের আসলো হইলো এই যে পিবি চাপের যে মানটা আসলো, এটা আমাদের আসলো কত? πr/2, ঠিক আছে। এইটা হলো আমাদের পিবি চাপের মানটা আসলো। আরেকটা জিনিস জানি আমরা যে এইখানে যেই ওবি রেখাটা আছে, ওবি আর এই এবি, এইটা কিন্তু সমান, এই দুইটা কিন্তু সমান, এটাও কিন্তু আর এর সমান, ঠিক আছে, এটাও কিন্তু আর এর সমান। আচ্ছা, তো এর আগে আমরা একটা জিনিস দেখে আসছি না, যে কি, যে আমাদের যেই বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। দ্যাট মিন্স কি, এই কোণ এ ও বি সমানুপাতিক এ বি, এটা আমাদের এ বি চাপ, আর এ ও বি কোণটা এ বি চাপের সমানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা এই এ ও বি কোণ এ ও বি একটা ইকুয়াল চিহ্ন আনি, আর একটা ধনাত্মক একটা কনস্ট্যান্ট আসবে, আর এ বি থাকবে, তাই না? কে ইন্টু এ বি থাকবে, তাই না? এটা আমাদের থাকে যদি আমরা কনস্ট্যান্টটা সমানুপাতিকটা উঠাই দিই। দুইটা ব্যাসার্ধ নিলাম, থিটা আর এবি সেম না, থিটা আর এবি সেম না, আমি বলছি সমানুপাতিক, সমান বলি নাই, সমানুপাতিক বলছি। আচ্ছা দেখো, আমি আবার একটু ক্লিয়ার করে বুঝাই বিষয়টা, আবার আর একটু ক্লিয়ার করে বুঝাই। আমি এটাকে কি বলছি, এটা আমাদের 1/4, তাই না? এটা আমাদের 1/4, আর এইখানে আমাদের এ ও বি কোনটা এ বি চাপের সমানুপাতিক, তাই না? তাহলে এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি, কোন এ ও বি ইকুয়ালস, যদি আমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে যদি ইকুয়াল আনি, তাহলে আমাদের একটা ধ্রুবক আসবে কে, আর আরেকটা আসবে আর এ বি এখানে গুণ আকারে থাকবে, তাই না? এটা আমাদের 1 নম্বর সমীকরণ হইল। আবার যদি আমরা কোন পি ও বি নিয়ে কাজ করি, পি ও বিটা আমাদের কোন চাপের সমানুপাতিক হবে? পিবি চাপের সমানুপাতিক হবে। এই যে পিবি চাপটা আছে, এই পিবি চাপের সমানুপাতিক হবে, ঠিক আছে। এখন যদি আমরা আবার সমানুপাতিক চিহ্নটা তুলাই দিই, তাহলে আমাদের কি হয়, পি ও বি সমান সমান, আর এটা ধ্রুবক আসবে কে, আর এটা হবে পিবি, তাই না? আর এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ, তাই না? আচ্ছা, এর পরবর্তী লাইনে আমরা কি করব? এর পরবর্তী লাইনে আমরা একটা কাজ করি, এ আর 1 আর 2 ভাগ করে দিই, তাহলে এ ও বি ডিভাইডেড বাই কোণ পি ও বি ইকুয়ালস টু কে ইন্টু এ বি ডিভাইডেড বাই কে ইন্টু পিবি। এখন দেখো, এখান থেকে এই কে আর এই কে, এই যে কনস্ট্যান্টগুলো ছিল, এই কনস্ট্যান্টটা কিন্তু কাটাকুটি চলে যায়, ঠিক আছে, কনস্ট্যান্টটা কাটাকুটি চলে যায়। আর এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে তোমার একটু আগে আমরা পাইছি না πr/2, একটু আগে আমরা পাইছি না, তো এইখান থেকে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে কোন এ ও বি, কোন এ ও বিটা আমাদের কি বলছে, কোন এ ও বিটাকে আমাদের যে এই থিটা কোনটা কোন এ ও বি,
এটা যে আমাদের ধ্রুবক কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? তো এখন পিওবি আমরা কি জানি, পিওবি আমাদের এক সমকোণ, তাই না? পিওবি আমাদের এক সমকোণ। তাহলে আমরা এবার লিখি যে কোণ এ ও বি, এটা লেখার দরকার নাই, কোণ এ ও বি, পিওবিটাকে ওই সাইডে পার করে দিই। তাহলে এবি সমান কি লেখা যায়, এবি সমান লেখা যায় আর, আর পিবি সমান কি লেখা যায়, পিবি সমান লেখা যায়, পিবি সমান কি লেখা যায়, পিবি সমান কি লেখা যায় বলো তো, পিবি সমান কি লেখা যায়, পিবি সমান লেখা যায় না, পিবি সমান লেখা যায় কি, আমরা একটু আগে বের করছি কি, এই যে এটা বের করছি না পাই আর বাই টু, পাই আর বাই টুটা বের করছি না, এই পাই আর বাই টুটাই তো আমাদের পিবি এর মানটা আমরা বের করছি, তাই না? পাই আর বাই টু এটা আমরা লিখে দিলাম। আর আমাদের এখানে কি এক সমকোণ, তাই না? এক সমকোণ। তাহলে আমাদের এই আর 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 এই যে আরটা আছে এই আরটা উল্টে যাবে, তাই না? তাহলে আমাদের কি হবে, আমাদের কি হবে আলটিমেটলি, আলটিমেট রেজাল্টে কি আসবে বলো তো, আলটিমেট রেজাল্টে কি আসে, আলটিমেট রেজাল্টটা আমাদের আসবে 2 পাই ইন্টু এক সমকোণ, 2 পাই ইন্টু এক সমকোণ, তাই না? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের আর কোনো অজানা রাশি নাই, পায়ের মান আমরা জানি 2 তো 2ই, 1 সমকোণ, এক সমকোণ কি আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এখানেও কিন্তু আমাদের কোনো কনফিউশন নাই যে এখানে আমাদের অজানা কোনো মান নেই, এটারও একটা মান আসতেছে, এটারও একটা মান আসতেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই এ ও বি কোণ যেটা আছে, এই এ ও বি কোণটা আমাদের একটা ধ্রুবক কোণ, তাই না? এটা আমরা বলতেই পারি, ঠিক আছে? এই এ ও বি কোণটা একটা ধ্রুবক কোণ, এটা আমরা বলতে পারি। তো এইটাই হলো আমাদের প্রতিজ্ঞা 3-এর আশয় ছিল। এর পরবর্তীতে প্রতিজ্ঞা 3 শেষ হওয়ার পরে আমাদের যেই বিষয়টা আসে, প্রতিজ্ঞা 4 শেষ হলো আমাদের, প্রতিজ্ঞা 4 শেষ হওয়ার পরে আমাদের যে বিষয়টা আসে সেটা হলো প্রতিজ্ঞা 5, তাই না? প্রতিজ্ঞা 5, ঠিক আছে? প্রতিজ্ঞা 5 যেটা আমাদের সেটা হইল যে এস ইকুয়ালস টু আর থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এস ইকুয়ালস টু আর থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একটা বৃত্ত আছে, এই বৃত্ত থেকে আমাদের দেওয়া আছে যে এইটা হলো আমাদের ব্যাসার্ধ আর, আর এইটা হলো আমাদের চাপ দেওয়া আছে এস, ঠিক আছে? আর এটার মধ্যবর্তী কোণ আমাদের থিটা, ঠিক আছে? এইটা আমাদের মধ্যবর্তী কোণ থিটা, চাপ দেওয়া আছে এস, আমরা কথার কথা ধরে নিলাম এটা ও, এটা বি, এটা এ, আর আমরা এখান থেকে আরেকটা চাপ নিলাম এই আর এর সমান করে, এটা হলো পি, ঠিক আছে? আর এই যে এটা আছে পিবি, এটা আমাদের আর। তাহলে আমরা লিখে নিলাম পিবি ইকুয়ালস টু আর, আমরা লিখে দিই পিবি ইকুয়ালস টু আর, পিবি ইকুয়ালস টু আর, তারপরে এ বি ইকুয়ালস টু এস, পিবি ইকুয়ালস টু আর, এ বি ইকুয়ালস টু এস, তাই না? আর আমাদের কোনটা আছে, এই কোণ এ ও বি ইকুয়ালস টু থিটা, কোণ এ ও বি ইকুয়ালস টু থিটা, এটা আমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এইভাবে নিলাম। তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি না যে আমাদের তোমার হলো এই যে কোণ পিওবি, কোণ পিওবি এটা কিন্তু আমাদের এক রেডিয়ান কোণ, ঠিক আছে? এক রেডিয়ান কোণ। কেন? কারণ এটা একটা বৃত্তীয় কোণ এবং এটা চাপ, এটার মানের সমান, এটা চাপের, এটার যে চাপটা আছে পিবি, এই চাপটা বৃত্তের ব্যাসার্ধের সমান দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধের সমানই এটা পিবি ইকুয়ালস টু ওবি, যার জন্য আমাদের কোণ পিওবিটা হলো এক রেডিয়ান কোণ, ঠিক আছে? এর পরবর্তীতে যদি আমরা বলি যে আমরা জানি কি বৃত্তের চাপের উপর, বৃত্তস্থ কোনো বৃত্তের চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তো সেই অনুসারে আমরা কি বলতে পারি, সেই অনুসারে বলতে পারি যে আমাদের চাপ এ বি ডিভাইডেড বাই চাপ পিবি ইকুয়ালস টু, আমরা বলতে পারি চাপ কোণ এ ও বি ডিভাইডেড বাই কোণ পিওবি, তাই না? এটা আমরা বলতে পারি। তো এর পরবর্তী লাইনে আমরা জাস্ট মানটা বসাই দিই। এ বি এর মান কি আছে এস, পিবি এর মান আছে আর, এও বি এর মান কি আছে, এও বি এর মান আছে থিটা, আর পিবি এর মান আছে 1 রেডিয়ান কোণ, ঠিক আছে? এখন যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা আলটিমেট রেজাল্টটা পাই এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। এই থিটাটাও কিন্তু একটা রেডিয়ান কোণ, থিটাটাও একটা রেডিয়ান কোণ, তাই না? যেহেতু বৃত্তস্থ কোণ, থিটা ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা, এটাও আমরা প্রুফ করে ফেললাম, প্রুফড, ঠিক আছে? এত দূর পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেব। আচ্ছা, তো
এটা গেল আমাদের প্রতিজ্ঞা 5-এর বিষয় আশয়। তো প্রতিজ্ঞা 5-এর পরে আমাদের যেই বিষয়টা আছে সেটা হলো d ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু r বাই পাই। d ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু r বাই পাই, এটা যদি আমরা প্রমাণ করতে চাই তো প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই আমাদের এইটা প্রমাণের ক্ষেত্রে আমাদের কোনো বৃত্তটিত্ব কিছু লাগবে না। আমরা এটার ক্ষেত্রে জাস্ট একটা কথা বলে নিব, সেটা হলো যদি d ডিগ্রি এবং r রেডিয়ান একটা সমপরিমাণের কোণ হয় একটা ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি d ডিগ্রি ইকুয়ালস টু r রেডিয়ান। ঠিক আছে, d ডিগ্রি ইকুয়ালস টু r রেডিয়ান, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো আমরা বলি যে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে, ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতির জন্য কোণের পরিমাপ d ডিগ্রি ও r রেডিয়ান হলে, d ডিগ্রি ও r রেডিয়ান হলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি d ডিগ্রি ইকুয়ালস টু r রেডিয়ান, তাই না? d ডিগ্রি ইকুয়ালস টু r রেডিয়ান, এটা আমরা বলতে পারি, তাই না? তো d ডিগ্রি ইকুয়ালস টু r রেডিয়ান কেন, দেখো d ডিগ্রি ইকুয়ালস টু d ডিগ্রি ইন্টু পাই বাই 180, এটা আমরা রেডিয়ানে প্রকাশ করলাম, ঠিক আছে, পাই বাই 180। এইখান থেকে আমাদের কি আসে, এইখান থেকে আমাদের আর রেডিয়ান আসে, তাই না? তো এইবার দেখো d ডিগ্রিটা আমরা জানি কি 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান, এটা আমরা জানি। সো আমরা d ডিগ্রি থেকেই বলতে পারি যে 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয় তাহলে d ডিগ্রি সমান কি গুণ হয়ে যাবে। এর জন্য আমরা লিখলাম d ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান, ঠিক আছে। এর পরবর্তীতে যে লাইনটা আসবে সেটা হইলো যে আমরা যদি একটু ডান বাম করলে আমরা কি পাই, একটু ডান বাম করলেই আমরা পেয়ে যাব d বাই 180 ইকুয়ালস টু r বাই পাই। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, সো আমরা লিখে দিলাম প্রুভড, ঠিক আছে। এই হলো আমাদের পাই নিয়ে যে তোমাদের যেই বৃত্তীয় এবং ষাটমূলক পদ্ধতির যে বিষয়টা আছে এই বিষয় নিয়ে খেলাধুলা। আচ্ছা, এতদূর পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাও, না বুঝলেও আমাকে জানাও তোমরা, আর যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই আমি রাখবো, ঠিক আছে। নেক্সট দিনে আমরা এর পরবর্তী যেই এক্সাম্পল আছে এক্সাম্পলগুলো দেখব এবং এক্সাম্পল থেকে তার পরবর্তী যেই অনুশীলনী আছে এই অনুশীলনীগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। আর তাহলে এতদূর পর্যন্ত যদি বুঝা হয়ে থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জানিয়ে দিতে পারো। সবাই যেহেতু অল ক্লিয়ার বলে দিয়েছে, তো সবাই নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকাল রাত 10টায় দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম।